কাজে এত অহংকারিকতা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশা করি নাই কোনোদিন। রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিবেন, বলে আপনার ঠিক চাইটাই না এন্টার বিদায় অন ইলেকশন। আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসে, উনি করতে কে আইছে, আসমান থেকে আইছে, উনি কে, উনি ঠিক করে দিব আমাদের কে, উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনূস সাহেব বেঁচে যাবে, বাংলাদেশ বেঁচে যাবে। আর ইউনূস সাহেব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি। এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে, এটা আমি মনে করি। সৈয়দ রিজওয়ানা হাসানকে বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যারা 53 বছরে পারেন নাই, সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই, ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওনাকে রেসপেক্ট করবো নিশ্চিত ভাবে। উনি একজন মানে নারী হিসাবে আমার মাতৃরূপী, কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি, এগুলো সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে। এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে, যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে, তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে। এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ির থেকে 12 মাইল, আর কিশোরগঞ্জ আমার বাড়ির থেকে হলো 25 মাইল। আমি যে দালাল, কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয়। এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল, রাজা কারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না, উনি কে, উনি ঠিক করে দিব আমাদের কে, উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিবেন, বলে আপনার ঠিক চাইটাই না এন্টার বিদায় অন ইলেকশন দিয়া। নাহলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি উনাকেও চিন্তা, কয়টা ভোট পান দেখেন, জামানতটা বাঁচছে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে ভোটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিজওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসে, উনি করতে কে আইছে, আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি, ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা, আমাদের ইতিহাসটা সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারিকতা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশা করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন, রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে, ফ্যাসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম, এটা যদি চ্যালেঞ্জ করতে, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে। এই কথাটা ঠিক, এই কথাটা আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে, এই দাবিগুলো পূরণে
অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি, এটা তো ঠিক। কোন দাবিগুলো? যে সংস্কারের দাবিগুলো উঠেছে, হ্যাঁ, কি সংস্কার করতে তারা? আমি জানা দরকার, কি সংস্কার তারা করতে চান? কে এই মহাজ্ঞানী লোকটি? আমার জানা দরকার। না এরই মধ্যে তো 6টা এবং পরবর্তীতে আরো 5টা সংস্কার কমিশন হয়েছে। এই কমিশনগুলো কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না? আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না। আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে পৃথিবী। যে নির্বাচন কবে হবে, এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি, আমি যতটুকু মনে করতে পারি, এবং ওনারা বলেছেন যে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকা দরকার। আমার একটা বিপরীত মত একটা আছে, অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে? তো এই যে প্রসঙ্গটা, এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন, ঠিক তারিখ বললেন না, একটা সম্ভাব্য সময় দিলেন। যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে 2025 সালের শেষ দিকে, আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে 2026 জুন মাস। এই যে সামগ্রিক বিষয়টা, এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন, যে নির্বাচন হোক, এই চাওয়াটা কি তাড়াহুড়া কিছু? এটা কি চাওয়াটা কি অন্যায়, নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো? আপনি কি মনে করেন? এই প্রশ্নটার ব্যাপারে আমি খুব সুস্পষ্ট ভাবে গত 3 দিন, কয়েকদিন, এবং আমার মনে হয়, আমি জানি না, আমার চেয়ে হয়তো বা অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছেন, আমি আমার মতো করে বলেছি। আমি জনাব ইউনূস সাহেবের হাইট, তার পার্সোনালিটি, তার যোগ্যতা, এইসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে, নট ইন পলিটিক্যাল ফিল্ড। আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধহয় এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবেন। এখনো প্রমাণ করতে পারেন নাই, এটা আমি বলতে চাই না। আমি যে কথাটা বলতে চাই, ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায়, অ্যালার্জি, দেখলেই খাইতে হয় না। অনেকের আছে বেগুন খাইলে একটু চলে যায়। এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ড ইজ এ, নির্বাচন নামটাই তাদের কাছে, নির্বাচন নামটাই তাদের কাছে একটা অ্যালার্জি। কারণ আমি বহুদিন পরে, 4 মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম। এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ ইউনূস সাহেব যাদের মাধ্যমে চলেন, খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে। এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে, এবং উনি প্রায় উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে, আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাও। ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক। এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকবে, স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক, আবার অনেকে বলে সমন্বয়ক। তো এই যে সমন্বয়ক অথবা সমন্বয়কেরা, আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব, মানে ইলেকশন যে কথা যে করবে সে হবে গণশত্রু।
কাঁদবো না হাসবো, রাগ করবো না খুশি হব বুঝি না, কিন্তু এইসব পোলাপানে যে নাবালক পোলাপানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ঢিদা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। ইলেকশনের কথা বললে গণশত্রু হবে। এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে, এই হুমকির কারণে ইউনূস সাহেবের একজন আছে, তার নাম উনি, তার নাম বোধ শফিক আলম সাহেব, মহাজ্ঞানী একজন মানুষ। এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস, কাউকে কাউকে বলা হচ্ছে অ্যারিস্টটল। তো এইসব অ্যারিস্টটলরা বলতেছে না না, এই যে প্রথম দিকে না, ডিসেম্বরের শেষ দিকে, 25শে ডিসেম্বর না, জুন মাসে 26-এর ইলেকশনটা হতে পারে, হতে পারে। উনি বলতেছে যেটা ইউনূস সাহেব বলেন। তো এই অবস্থায় তারা একটা, উনি বলতেন জুন মাস, 26শে জুন। আর এই যে সমন্বয়করা যারা ইউনূস সাহেবকে মনে করে বৈরাম খা, এবং ইউনূস সাহেব দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করার। কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি, তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছেন। তো তারা বলতেছে যে বিচারের আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হতে গেলে, আমি আইনজীবী হিসাবে বুঝছি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল 2008 সনে, প্রাথমিক রায় হলো 2014 সনে, প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো। তারপরে 10 বছর গেল, হাইকোর্টে আর শুনানি হইল না। হাসিনার সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তারা ঘোরা করে মাত্র হাইকোর্ট পাস করলো 10 বছরে। 8 থেকে 24, এটা হলো 16 বছর। আরো যদি এপিলেট ডিভিশনে যায়, আরো কমপক্ষে মিনিমাম 2 বছর ধরে, তাইলে 18 বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয়। তারপরে রয়ে গেল প্রেসিডেন্ট, তার মাফ করার ব্যাপার ট্যাপার ইত্যাদি। এই 18 বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য, হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে, এরপরে আমরা ইলেকশন করব, তারা কি 18 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা? তারা থাকতে পারে। তারা যেভাবে কথাবার্তা বলে, এই ধরনের হাইজ্যাকিং কথাবার্তা, আমি তাদেরকে হাইজ্যাকার বলবো না, কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজ্যাক করে দিয়েছে। বাংলাদেশে তারাই কিন্তু সব না। 1.5 মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যাইতো, 1.5 মাসে আন্দোলন তো একটা ধানেই পাকে না, 1.5 মাসে তো একটা ফলেই পাকে না, একটা কলা পাকে না 10 মাসে। আপনার 1.5 মাসে, 1 মাস, জুলাই 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন, আর কেউ কিছু করে নাই, আপনারাই জয়ী হয়ে গেছেন। এগুলো শুনলে পরে নিজের প্রতি ঘৃণা আসে, তাদের প্রতি না। ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না, কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন। ওনাদের জনপ্রিয়তার যে ব্যারোমিটার, এই ব্যারোমিটার ওনারা না জানেন। ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে 10 বছর, তারপরে তোমরা এখন 23 বছর হয়েছে, এখন তোমাদের বয়স 33 বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল, গ্রেট আলেকজান্ডার, তোমরা বোধহয় 33 বছরের গ্রেট আলেকজান্ডার হইবা, অপেক্ষা। কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না। আর ইউনূস সাহেব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি। এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনা